এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ জবাব চায় বাংলা আমি শুরু করছি, কিন্তু এই জবাব চায় বাংলাটা আপনারা শেয়ার করবেন। আপনারা শেয়ার করবেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনারা জবাব চায় বাংলার এই ক্লিপগুলো যেগুলো সমাজ মাধ্যমে আপনারা পাচ্ছেন, আপনারা জবাব চায় বাংলার এই ভিডিওগুলো যেগুলো সমাজ মাধ্যমে পাচ্ছেন, আমাকে ময়ূক রঞ্জন ঘোষকে যারা যারা শুনতে পাচ্ছেন, দয়া করে নিজের ভবিষ্যতের জন্য, নিজের সন্তানের জন্য ময়ূকের এই কথাগুলো শেয়ার করবেন। আমরা চাই না 90-এর দশকের কাশ্মীরের মতন বাংলা 2026-এ তৈরি হোক। বারবার বলছিলাম না এই লড়াইটা এবার রাষ্ট্রবাদ বনাম রোহিঙ্গাদের, বারবার বলছিলাম না এই লড়াইটা এবার অনুপ্রবেশকারী বনাম ভারতীয় নাগরিকদের। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে নাগরিকরা হেরে যাচ্ছে, কোথাও গিয়ে মনে হচ্ছে রাষ্ট্রবাদ হেরে যাচ্ছে, জেহাদিরা দখল করে নিচ্ছে। চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর কাটার পরিকল্পনা কাদের থাকতে পারে? যারা টাকা পেয়েছে বাংলাদেশ থেকে, যারা টাকা পেয়েছে পাকিস্তান থেকে। আপনারা তো ধুরন্ধর সিনেমাটা দেখেছেন। ধুরন্ধর সিনেমাতে জাল নোট কিভাবে পাকিস্তান বাংলাদেশ হয়ে আমাদের দেশে ঢোকায় আপনারা তো জানেন। আপনাদের মনে হচ্ছে না কালিয়াচক, যে কালিয়াচকে সবচেয়ে বেশি FICN ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট, আল বাদার গোষ্ঠী, জামায়াতে উলেমা অর্থাৎ বাংলাদেশের জামায়াতের যারা সদস্য, জামাতের যারা সদস্য, লস্করে তয়বা, তারা কেন বেছে বেছে কালিয়াচকটাকেই বারবার সিলেক্ট করে? কারণ কালিয়াচকটা যদি অবরুদ্ধ করে দেওয়া যায় তাহলে চিকেন স্নেকটাকে কেটে দেওয়া যাবে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কেটে যাবে। কালিয়াচকে যদি ভয় দেখানো যায়, গোটা বাংলায় এই ভয়টা জাঁকিয়ে বসবে যে আমাদের এবার আর এই সমস্ত জায়গায় থাকলে হবে না। বাঙালি হিন্দুরা কলকাতায় চলে আসবে, বর্ধমানে চলে আসবে, বাঁকুড়ায় চলে যাবে, কিন্তু মালদা মুর্শিদাবাদ ছেড়ে দেবে। এটা কি ধরনের অসভ্যতা? 300 বছর ধরে, 400 বছর ধরে যারা এখানকার ভূমিপুত্র, তাদেরকে চলে যেতে হবে কারণ ওপার থেকে কিছু লোক এসে এখানে ঘাঁটি গাড়বে। সমস্ত কিছু আজকে কথা বলবো, আলোচনা করব, কিন্তু তার আগে একটা ফেক নিউজ যেটা ছড়ানো হচ্ছে, সেই ফেক নিউজটা এই মুহূর্তে স্পষ্ট করে দিতে চাই।
ফ্যাক্ট চেক করতে চাই যে এই ফেক নিউজটা দয়া করে আপনারা ছড়াবেন না। প্রশাসন কড়া হাতে এই ফেক নিউজগুলোর মোকাবিলা করছে। প্রথম যে ব্রেকিং নিউজটা আমি নেব, সেই ব্রেকিং নিউজটা দয়া করে আপনারা ছড়াবেন না। মালদা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের ছড়াছড়ি। রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ মালদা পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্পষ্টীকরণ করেছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফেক নিউজ ছড়াচ্ছে কিছু হ্যান্ডেল। পশ্চিমবঙ্গ পুলিশ স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, যারা ফেক নিউজ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বলা হচ্ছে বিডিওর গাড়িতে, জাজেদের গাড়িতে মানুষ পিষে মেরে ফেলা হয়েছে। লক্ষ্য রাখুন কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই ধরনের উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছে। রাজ্য পুলিশ, আমি অনুরোধ করব রাজ্য পুলিশের ডিজিকে, যে যে সোশ্যাল মিডিয়া এই ধরনের কথা, এই ধরনের মন্তব্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। রাজ্য পুলিশ এই মুহূর্তে একের পর এক সোশ্যাল মিডিয়ায় লিখে জানিয়ে দিচ্ছে যে কোনো হতাহতের খবর নেই, এরকম কেউ চাপা দিয়ে মেরে ফেলেছে এরকম কোনো খবরও নেই। তারপরেও এই ধরনের কিছু হ্যান্ডেল, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, তারা লাগাতার ভারত বিরোধিতা করে যাচ্ছে, রাষ্ট্র বিরোধিতা করার জন্য বারবার উস্কে যাচ্ছে। কারা এরা? এদেরকে চিহ্নিতকরণ করতে হবে। রাজ্য পুলিশের কাজটা করুক, এবার অন্তত করুক। আমি এর পরের অংশে যাব। এবার আমি একজনের কথা বলবো। এবার তার নামটা মোফাক্করুল ইসলাম। মোফাক্করুল ইসলামদের বদান্যতায় আমরা বেঁচে রয়েছি। মোফাক্করুল ইসলামরা এতটাই শক্তিশালী, শেখ শাহজাহানরা এতটাই শক্তিশালী যে মোফাক্করুল ইসলাম বা শেখ শাহজাহানরা নির্ধারণ করে দিচ্ছে কতক্ষণ সংবিধান থাকবে, তারা নির্ধারণ করে দিচ্ছে কতক্ষণ তারা শান্ত থাকবে। তারা এতটাই শক্তিশালী যে তারা নির্ধারণ করে দিচ্ছে কতক্ষণ বাংলার হিন্দুরা শান্ত এবং সুরক্ষিত থাকবে। কালকে আপনারা ছবি দেখেছেন, NH-12 হাইওয়ে, সেই হাইওয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে 12 থেকে 14 ঘন্টা। সেখানে টায়ার জ্বালিয়ে, রান্না করে, সেখানে বেঞ্চ পেতে উল্লাস করা হয়েছে, জল্লাদ মঞ্চের মতন উল্লাস করা হয়েছে। আসলে একটা বার্তা দেওয়া হয়েছে যে এটা মহড়া। আসলে একটা বার্তা দেওয়া হয়েছে যে এটা ছিল মক ড্রিল। 1 ঘন্টার মধ্যে লাউড স্পিকারে জানান দিয়ে, মাইক্রোফোনে জানিয়ে, পাড়ায় পাড়ায় ঘোষণা করে আসলে এই চিকেন স্নেক কেটে দেওয়ার এটা ছিল মক ড্রিল এবং এতে সাফল্য অর্জন করেছে এই মোফাক্করুলরা। ভারতীয় সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, ভারতের প্রশাসনকে, ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মোফাক্করুল ইসলামরা। এরপরেও যদি চুপ থাকেন, 90-এর দশকে কাশ্মীরের সেকুলার পন্থীরা যেভাবে চুপ ছিলেন ঠিক সেভাবেই হয়তো আজকে আমাদের চুপ থেকে তারপর কাল নীলকণ্ঠ গঞ্জুর মতন বা কাশ্মীরি পণ্ডিতদের মতন এক রাতের নোটিশে চলে আসতে হবে, ধর্মান্তরিত হতে হবে বা মৃত্যুবরণ করতে হবে। লেভু গলেভু ইয়াশলেভু, হয় পালাও, নয় ধর্মান্তরিত হও, নয়তো মৃত্যুবরণ করো। কাশ্মীরের মাইক্রোফোনে, কাশ্মীরের লাউড স্পিকারে চিৎকার করে বলা হতো প্রতিদিন ভোরবেলা, পালাও পালাও পালাও, নয়তো ধর্মান্তরিত হও, ধর্মান্তরিত হও, ধর্মান্তরিত হও, নয়তো মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করো। মোফাক্করুল ইসলামরা যে হুঁশিয়ারি দিচ্ছে, আমি তো বলবো ধন্যবাদ আপনাদেরকে, বড়জোরে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আছেন বলে আমরা আছি। সত্যি কি বলছে মোফাক্করুল ইসলাম, শুনুন। কান খুলে শুনে নেন, কান খুলে শুনে নেন। এখনো সংবিধানটাকে মানে, সুপ্রিম কোর্টকে মানে, আইনকে মানে। তাই আমাদের এই যে ছোট ছোট চিতাবাঘেরা আছে,
আমার মতন আপনাদেরও হাত জোর করে ধন্যবাদ জানানো উচিত মোফাক্করুল ইসলামকে। ওনারা শান্ত আছেন বলে আমরা সুরক্ষিত আছি। আমরা যারা 1 ঘন্টার মধ্যে 1 লাখ লোককে জড়ো করতে পারি না, আমাদের যাদের লাউড স্পিকার নেই, আমাদের যাদের মাইকে ঘোষণা করার উপায় নেই যে অমুক সময় এই ঘটিকায় এতজন লোক জড়ো করে দাও, আমরা যারা প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে থাকি, ও বাবা পুলিশ আছে, পুলিশ অ্যারেস্ট করতে পারে, ও বাবা রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বললে চিঠি আসতে পারে, আমরা যারা খুব সাধারণ ব্যক্তি, আমরা মোফাক্করুল ইসলামদেরকে হাত জোর করে বলছি, সাহেব কর্তা একটু দেখবেন। কারণ আমরা তো ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখি। আমাদের বাপ ঠাকুরদা একটা সময় পূর্ববঙ্গ থেকে গলা ধাক্কা খেয়ে এখানে এসেছিল। আমরা প্রতি মুহূর্তে ভয় ভয় থাকি। আমাদের মালদা মুর্শিদাবাদে যে জমি জমা আছে, 3 ঘর 4 ঘর যে আমাদের কিছু মানুষজন আছে, আমরা প্রতি মুহূর্তে ভয় পাই যে তাদের আবার সবকিছু বেচে বসতে, হয়তো এই মুহূর্তে কলকাতায় একটা ফ্ল্যাট কিনতে হবে, একটা ছোট্ট দেশলাই বাক্সের মতন একটা ঘর ভাড়া নিয়ে থাকতে হবে, কারণ ওখানে থাকা যায় না। হয়তো সেখানে ওই সংবিধান মানতে মানতে একদিন অমান্য করে দিয়েছিল কেউ, কারোর হয়তো ঘরটা জ্বালিয়ে দিয়েছিল, ব্যাস ওই খেলতে খেলতে মজা করতে করতে জাস্ট জ্বালিয়ে দেওয়া। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন, মোফাক্করুল ইসলাম তারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সুরক্ষিত রেখেছেন। একটা কমিউনিটি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমাদের 12টা বাজিয়ে দেবেন। খুব ভয় পাই আমরা, কারণ আমরা সবসময় ঘুমিয়ে থাকি এবং এই ঘুমিয়ে থাকাটাই সবচেয়ে ভালো কেস। আমি তো বলবো এই ধরনের জিনিসপত্র না দেখলে, না শুনলে আমাদের ঘুমটাও ভালো করে আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, মোফাক্করুল ইসলাম বলছেন আমরা সংবিধানটা এখনো মানছি বলে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আছি বলে 12টা বাজাচ্ছে না, নয়তো একটা কমিউনিটি 1 মিনিটে 12টা বাজিয়ে দেবে। মনে পড়ছে? শুনুন। কেউ ভাববেন না, আমি শুনেছি কোনো কোনো স্কুলে গিয়ে গার্জিয়ানরা কেউ কেউ আলোচনা করেন, আপনারা কেন এ কথা বলবেন बीजेपी प्रचारेर जन्य, आप क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया, अगर कोई लेके आया तो आज़ादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। জেনে রাখবেন বাংলা বেকারদের সাথে আছে। অর্থাৎ কি দাঁড়ালো? ময় মোফাক্করুল ইসলাম, ময় মমতা বন্দ্যোপাধ্যায়দের বদান্যতায় ময়ূখ রঞ্জন ঘোষরা ঘোষ উপাধি নিয়ে, বন্দ্যোপাধ্যায় উপাধি নিয়ে, দত্ত উপাধি নিয়ে, রঞ্জন উপাধি নিয়ে বেঁচে আছে। এর জন্য আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হাততালি দেওয়া উচিত, মোফাক্করুল ইসলামের জন্য হাততালি দেওয়া উচিত, কারণ ওনারা আছেন বলে আমরা আমাদের হোমল্যান্ডে অন্তত সুরক্ষিত আছি। নয়তো ভাবুন তো, আজকে যদি মোফাক্করুল ইসলামরা সংবিধান অমান্য করতে শুরু করে দেয়, আবার সেই মাইক থেকে ঘোষণা হবে 1 রাতের নোটিশে বেরো 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 বেরো। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সত্যিই তো একটা কমিউনিটি আমাদের 1 মিনিটের মধ্যে 12টা বাজিয়ে দেবে। আমাদের কি করার আছে? আমাদের পুরুষরা পরিযায়ী শ্রমিক হয়ে এই মুহূর্তে হয়তো ব্যাঙ্গালোরের কোনো হোটেল থেকে জবাব চায় বাংলা দেখছে। আমাদের মায়েদেরকে প্রতি মুহূর্তে শেখ শাহজাহানরা বলছে চল পিঠে বানাবি মাঝরাতে। আর আমাদের কম বয়সী ছেলেমেয়েদের ওই যে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবশ্রী আছে, 1,500 টাকা দিদি দিচ্ছে, দারুণ ব্যাপার, সব ঠিক আছে, বাকিটা তো মোফাক্করুল দাদারা সামলে নেবে, তাই না? যেরকম মোফাক্করুল দাদারা, আমি আজকে আমার ভারতীয় কিছু এজেন্সি, আমি নাম বলতে পারবো না, যাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা থেকে আমি তাদের কিছু ছোট ছোট ইনসিগনিয়া একদম সম্মান জানানোর জন্য কখনো কোটে পিন হিসেবে, কখনো টাই হিসেবে পড়ি। আমি আবারও বলছি, এই মানুষগুলোর নামও বলতে পারবো না, এরকম কিছু এজেন্সিতে তারা অত্যন্ত সম্মানের সাথে কাজ করে।
কিন্তু এই অফিসারদেরকে দেখলে অনেক বড় বড় মন্ত্রীও কেঁপে যায়। আচ্ছা বলুন তো, কোন জাদু বলে মোফাক্কারুল ইসলাম কাল 1 লাখ লোক নিয়ে যখন হাইওয়ে বন্ধ করে রেখেছে, অবরুদ্ধ করে রেখেছে, কোন জাদু বলে, কোন শক্তি বলে, কোন পেশি বলে সে তুই তোকারি করার সাহস পায় ইন্টেলিজেন্স ব্যুরোকে, আইবিকে? একটা সময় যে আইবির মাথা ছিলেন অজিত ডোভাল, আমার ধারণা অজিত ডোভালের অফিসেও এই ক্লিপটা পৌঁছাবে। RN রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল, এখন একটা সময় ডেপুটি NSA ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের ডেপুটি। আইবিতে একটা সময় ডিরেক্টর পদে যারা কাজ করেছেন তারা খুব ভালো করে RN রবিকে জানেন। RN রবির অফিস বা বাসভবন এখন রাজভবন। RN রবির দেখা উচিত আজকের ক্লিপ। মোফাক্কারুল ইসলামরা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, কই রে ডিএম, কই রে আইবি, আয়, হাততালি দেওয়া হচ্ছে। কই রে এসপি, আয়, হাততালি দেওয়া হচ্ছে। সব কিছু আমাদের সাধারণ মানুষের জন্য। আর চিকেন স্নেক যে রাস্তা দিয়ে যেতে হয়, সেই রাস্তায় হাইওয়েতে দাঁড়িয়ে মোফাক্কারুল ইসলামরা যখন তুই তোকারি করে আইবিকে, এসপিকে, তখন মোফাক্কারুল ইসলামদের পেছনে 1 লাখ লোক আছে আর ওদের মাইক আছে বলে কিছু করার ক্ষমতা নেই, তাই তো? সাবাস। আমি সেই সমস্ত অফিসারকে আজকে করজোড়ে নিবেদন করছি, সমস্ত এজেন্সির যারা গোয়েন্দারা রয়েছেন তাদেরকে করজোড়ে আবেদন করছি, আপনারা এই ক্লিপটা দেখুন। এই ক্লিপটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। আপনাদের যদি চোয়াল শক্ত হয় তাহলে এবার অন্তত বাংলাটাকে বাঁচান। দেখুন মোফাক্কারুল ইসলাম ভাইদের স্যালিউট জানানোর মতন এই নাটকীয় মেজাজি এই ক্লিপটা। ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? ওয়া না না আইবি আমরা কারি সুধারকে ঝামেলা আমাদের কারি সুধের বাল আছে না, আমার কাছে দে চল যা। একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। আসলাম হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, হবে রোজা করা লোক, হ্যাঁ পেটে গামছা বেঁধে শুতে যাবো, মুততেও যাবো না, খাইতেও যাবো না, বউ ডাকলেও যাবো না, বাপ ডাকলেও যাবো না, আর কারি সুতারকে কোনো ঝগড়া নেই, আমরা কোনো পার্টি বুঝি না, পুটি বুঝি না, কিচ্ছু বুঝি না। 14 বার করে খসড়ালিস হসরালিস ভসরালিস, আমার গেলিস কই হয় ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? ওয়া না না আইবি আমরা কারি সুধারকে ঝামেলা আমাদের কারি সুধের বাল আছে না, আমার কাছে। আমার ব্যক্তিগত ধারণা অজিত ডোভাল বা তার অফিস যারা কাশ্মীর সমস্যা মিটিয়েছিলেন তারা খুব ভালো করে জানেন কাশ্মীর সমস্যাটা শুরু কখন থেকে হয়েছিল। আমার ব্যক্তিগত ধারণা RN কাউ বলে যে ভদ্রলোক ছিলেন আমাদের দেশে, যে ভদ্রলোক রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের মতন একটি সংস্থা বানিয়েছেন, তাদের একাধিক বইতে আমি পড়েছি কাশ্মীর সমস্যাটা একদিনে তৈরি হয়নি। আমি বারবার বলছি না, জাস্টিস নীলকণ্ঠ গঞ্জুর ঘটনা আপনারা জানেন, নীলকণ্ঠ গঞ্জুর কি হয়েছিল, আমি এটা আসবো একটু পরে। কিন্তু নীলকণ্ঠ গঞ্জুর মতন ঘটনা একদিন হঠাৎ করে সকালবেলা উঠে একজন জাজ সাহেবকে জাস্ট গুলি করে মেরে দিয়েছিল মৌলবাদীরা কাশ্মীরে, যাদের ওপর রাগ থেকে শুধু নয়, একটা বার্তা দিতে যে তুমি কোন ছাড়, কাশ্মীরি পণ্ডিত তো কি করে নিয়েছো ভাই, আমি জম্মু অ্যান্ড কাশ্মীরের সিটিং জাজকে মেরে দিলাম, যাও।
হয় ধর্মান্তরিত হও, পালাও, নয়তো মৃত্যুবরণ করো এই নীলকণ্ঠ গঞ্জুর মতন এদের কাছে। এবং সেই সময়েও আমি আবারও বলছি, কেন আমি ভয় পাচ্ছি। আমি 24 সালে ভয় পেয়েছিলাম, আমি 2025 সালে ভয় পেয়েছিলাম। অনেকে বলেছিল আমাকে, ময়ূক রঞ্জন ঘোষ 5ই আগস্ট 2024-এ তুমি যে ভুল কাজটা করলে তার খেসারত দিতে হবে। একমাত্র মিনমিনে মিডিয়া বলেছিল বিপ্লব হচ্ছে, স্বাধীনতা সংগ্রাম হচ্ছে বাংলাদেশে। একমাত্র রিপাবলিক বাংলা বলেছিল না, এর পেছনে ডিপ স্টেট আছে, এরা মৌলবাদীদের আগ্রাসন হচ্ছে। 2025 সালে আমি চিৎকার করে বলেছিলাম মুর্শিদাবাদে যেটা হচ্ছে তার পেছনে সরাসরি আল বাদার, জামাত এবং আনসারুল্লাহ বাংলার হাত থাকতে পারে, রোহিঙ্গাদের হাত রয়েছে। এবং তারপর আমাকে বিদ্ধ করা হয়েছিল একের পর এক সমালোচনা। আমি তারপরেও বলেছিলাম যে মুর্শিদাবাদকে হাতছাড়া করতে হবে হয়তো ভারত যদি এই মুহূর্তে অ্যাকশন না নেয়। এবং 2026-এ আবার বলছি, 1 লাখ লোকের সামনে যে ভাষাতে আইবিকে, এসপিকে, ডিএমদেরকে এই আস্ফালন দেখাতে সাহস পাচ্ছে এই মোফাক্কারুল ইসলামরা, এর পরিণতি ভয়ঙ্কর হবে। ভারত ধরে রাখতে পারবে না মালদা মুর্শিদাবাদকে। আমরা চাই না যে আমাদের আবার এখান থেকে বেরিয়ে যেতে হোক। আমরা চাই না 2025 সালে মুর্শিদাবাদের মায়েরা যে কথাগুলো বলেছিল সেইটা আবার পুনরাবৃত্তি হোক, আবার পুনরাবৃত্তি হয়ে আবার 2026-এ আবার আমাদেরকে ঘর ছাড়া হতে হোক। কেন হবে না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলে দিচ্ছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলে দিচ্ছেন 1 মিনিটের মধ্যে আমরা আমাদের বদান্যতায়, সংবিধানের বদান্যতায় পশ্চিমবঙ্গে বেঁচে নেই। আমরা বেঁচে আছি মোফাক্কারুল ইসলামদের বদান্যতায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের বদান্যতায়, যারা বলে দিচ্ছে, ওপেন চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছে। আর একজন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে যে আমরা না থাকলে 12টা বাজিয়ে দেবে। দেখুন, কেউ ভাববেন না, আমি শুনেছি কোনো কোনো স্কুলে গিয়ে গার্জিয়ানরা কেউ কেউ আলোচনা করেন। আপনারা কেন এ কথা বলবেন बीजेपी प्रचारेर जन्य? आप क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आज़ादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। জেনে রাখবেন বাংলা বেকারদের সাথে আছে। হিন্দুদের ওপরে আক্রমণ, আমাদের হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। কেন হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছি? পাপ করেছি আমরা? হ্যাঁ, আমরা কি পাপী? আমাদের হিন্দু হওয়াটাই অপরাধ, হিন্দু হয়েছে এটাই আমাদের অপরাধ, আর কিচ্ছু না। হ্যাঁ, আমাদের হিন্দু হওয়া অপরাধ। শাখা সেদের ভেঙে দিতে হবে, ওদের স্লোগান দিতে হবে। কি অপরাধ করেছি? আমরা কি হিন্দু হয়ে অপরাধী হয়ে গেছি? মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালো পারেন সেটাই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উস্কাচ্ছেন। আপনার হয়তো মনে হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে মানুষজনকে বলছেন আপনারা শান্ত থাকুন, কিন্তু কাল মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে দিলেন যে কাল তোমরা সজাগ থাকো। আমি জানি না কাল কি এমন বিশেষ দিন, আমি এটাও জানি না যে কেন বুধবারের পর বৃহস্পতিবার আসবে, বৃহস্পতিবারের পর শুক্রবার আসবে, কেন নির্দিষ্ট কোনো দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সময় নির্ধারণ করে দেন কোন সময়টা শান্ত থাকতে হবে, কোন সময়টা অশান্ত থাকতে হবে। আমি ভারত রাষ্ট্র যারা চালায় তাদেরকে প্রশ্ন করছি, আপনারা জানেন নাকি কোনো নির্দিষ্ট দিনে এমন কিছু হয়? সুপ্রিম কোর্ট যারা চালান, যারা হাইকোর্ট চালান, আমি মহামান্য সেই বিচারপতিদের, তাদের অনেক জ্ঞান, অনেক প্রাজ্ঞ তারা, আমি তাদেরকে হাত জোর করে জিজ্ঞেস করছি কেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার আজ বৃহস্পতিবার বলছেন কাল শুক্রবার তোমরা সবাই শান্ত থাকবে। বৃহস্পতিবারের পর শুক্রবার আসে, শুক্রবার চলে যায় শনিবার আসে, শনিবারের পর রবিবার আসে। আপনার কি প্রেশার বাড়ে নাকি মঙ্গলবার দেখে? বা আপনার কি খিদে বেশি পায় নাকি সোমবার দেখে? আমি তো জানি সোমবার শিবের বার, আমি তো জানি বুধবার গণেশের বার, আমি তো এটা জানি না যে সেদিন শান্ত থাকতে হয় না অশান্ত থাকতে হয়। আমি জানি সোমবার ডমরু বাজাতে হয়। শুক্রবার কি এমন আছে?
শুক্রবার মানে তো শুক্র দেবতা, শুক্র গ্রহের সবচেয়ে বড় পুজোর দিন। মমতা বন্দ্যোপাধ্যায় কি মিন করতে চাইছেন শুনুন। আপনার ছেলে মেয়েরা গ্রেপ্তার হবে, আপনার ছেলে মেয়েদের উপর অ্যাকশন হবে। আমি মালদায় যারা করছেন তাদের কাছে অনুরোধ করব, দয়া করে শান্ত হন। মুর্শিদাবাদেও বলে যাব, কালকে ফ্রাইডে জুম্মাবার আছে, কারো কথায় গ্যাস খেয়ে এমন কিছু করবেন না যাতে সিবিআই করে এনআইএ করে আপনাদের অ্যারেস্ট করে নিতে পারে ভোটের আগেই। ভোটাধিকার কেড়েছে, যেটুকু ভোট আছে সেটাও যাবে। ভারতের মতন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, একটি সেকুলার রাষ্ট্রে কেন কিছু মানুষ দিন ধরে ধরে গ্যাস খাবে এবং তারপর অশান্তি ক্রিয়েট করবে? এটা হয় নাকি? এদিন কি সংবিধান বলে দিয়েছিল নাকি এদিন তুমি অশান্তি করতে পারবে, এই দিন অশান্তি করতে পারবে না? মমতা বন্দ্যোপাধ্যায় আরো ভয়ঙ্কর কিছু কথা বলে যাচ্ছেন, আরো উস্কাচ্ছেন এরকম পরিস্থিতিতে। তিনি আজও বলেছেন ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে দেব না। কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরি এখন আপনি মুখ্যমন্ত্রীও নেই, মাননীয় ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আর আমি থাকতে জেনে রাখবেন, আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেব না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চাইছেন যে কেন্দ্রীয় বাহিনী রাগের মাথায় গুলি চালাক, একটা লাশ মমতা বন্দ্যোপাধ্যায় পান এবং সেটা নিয়ে আবার রাজনীতি শুরু করবে। কিন্তু আজ আমি কিছু প্রশ্ন করব এবং তারপর যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে অতিথিদের কাছে যাব। বাংলা কি 90-এর দশকের কাশ্মীর হচ্ছে? আমি কিন্তু এটা হাওয়ায় বলছি না বা জাস্ট মনে হলো বলে বলে দিচ্ছি না, তার নির্দিষ্ট কারণ আছে। আবার 2026-এর মার্চ মাসে বলছি, আপনারা জুন জুলাই মাসে এই ক্লিপটা মিলিয়ে নেবেন। ময়ূক সেদিন ঠিক বলেছিল। ময়ূকের দুটো প্রশ্ন এবং তারপর কেন বলছি সেই পার্টে আসবো। ময়ূকের দুটো প্রশ্ন এই মুহূর্তে। সেনা নামুক বাংলা, অনেক হয়েছে, এবার মালদা মুর্শিদাবাদের সেনা নামুক। এবং দ্বিতীয় প্রশ্ন, অতীতের কাশ্মীর আজকের বাংলা, অতীতের কাশ্মীর আজকের বাংলা। কেন বলছি? মানস ভট্টাচার্য রয়েছেন, অরিত্র দত্ত বণিক রয়েছে, ফিরদৌস শামীম রয়েছে। তাদের কাছে যাওয়ার আগে আমি কিছু মুখ দেখাতে চাই, কিছু ছবি দেখাতে চাই, কিছু নাম দেখাতে চাই। এরা সবাই মৃত, এদের প্রত্যেককে মেরে ফেলা হয়েছিল। এদের মেরে ফেলা হয়েছিল এদের ধর্মীয় পরিচয়ের জন্য, এদের সভ্যতার জন্য, যে সভ্যতাটা কশ্যপ মুনির সভ্যতা। নামগুলো এক এক করে দেখি। যে নামটা বারবার বলে যাচ্ছিল আজকে ময়ূক, জাস্টিস নীলকণ্ঠ গঞ্জু সিটিং যাচ্ছিলেন, এক এক করে দেখে। বিচারপতি নীলকণ্ঠ গঞ্জু, নামগুলো মনে রাখবেন। অতীতের কাশ্মীর আজকের বাংলা। আমার ভয় লাগছে যে জুডিশিয়াল কোনো অফিসারকে এভাবে নীলকণ্ঠ গঞ্জুর মতন না মেরে দেওয়া হয়। টিকা লাল চপ্রু আইনজীবী ছিলেন, তার করিয়ে মেরে দেওয়া হয়েছিল ভয় দেখাতে। বাংলা ছাড়ো, নয়তো এরকম অবস্থা হবে। এরকম ভয়ের বাতাবরণ যেন না হয়। এরপর শুরু হলো সাধারণ মানুষকে মারা। গিরিজা টিক্কু ধর্ষণ করা হলো, ভাইকে রক্তমাখা ভাত খাওয়ানো হলো, তারপর খুন করে দেওয়া হলো। গিরিজা টিক্কুর পর সরলা ভট্ট, তার পরিবার পালিয়ে এসেছিল কাশ্মীর থেকে ভাট পদবিটি রেখে দেওয়ার জন্য, কারণ তারা ধর্মান্তরিত হতে চায়নি। মাথায় গুলি করে কাশ্মীরি স্কুল শিক্ষিকাকে মারিয়ে দেওয়া হয়েছিল। আমি কেন বলছি, আমি কেন ফিরদৌস শামীম এই মুহূর্তে রয়েছে, মানসদা রয়েছে, অরিত্র রয়েছে, আমি কেন বারবার বলছি যে 90 দশকের কাশ্মীর আজকের বাংলা একদম এক।
নীলকণ্ঠ গঞ্জু, ভালো করে নামটা মাথায় রাখবেন। জজ সাহেব যারা বাংলায় রয়েছেন, জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন, তারা দয়া করে এই নামটা এবং এর যে ইতিহাস নিশ্চয়ই পড়েছেন, আবার পড়বেন। কে ছিলেন ইনি? জাস্টিস নীলকণ্ঠ গঞ্জু। উনি সিটিং জাজ ছিলেন জম্মু অ্যান্ড কাশ্মীরে। মকবুল ভট্টের ফাঁসি হয়েছিল এই যে রায়ের ওপর ভিত্তি করে, সেই রায়টা লিখে পেনের নিপটা ভেঙে দিয়েছিলেন জাস্টিস নীলকণ্ঠ গঞ্জু। জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্টের বিচারপতি ছিলেন। প্রথম থেকে মনে করতেন যে জম্মু কাশ্মীরে কোনো সমস্যা নেই, এটা সামান্য কিছু সমস্যা। অত্যন্ত উদার মনস্ক সেকুলার পন্থী ছিলেন। সন্ত্রাসী মকবুল ভট্টের মৃত্যুদণ্ড বহাল রাখেন এই নীলকণ্ঠ গঞ্জু। 1989 এর 4 নভেম্বর গুলি করে রাস্তায় নিজের নাতনির সামনে মেরে ফেলা হয় নীলকণ্ঠ গঞ্জুকে। মৌলবাদীরা বার্তা পৌঁছে দেন এবং তারপর হিন্দুদের মধ্যে ত্রাস শুরু হয়। একের পর এক হিন্দু কাশ্মীর ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হন। যে কাশ্মীর একটা সময় ছিল কাশ্যপ মুনির নিজের দেশ, শিবের উপাসকদের যে রাজ্য ছিল, সেই রাজ্য থেকে এক এক করে পালিয়ে আসতে বাধ্য হন কাশ্মীরি পণ্ডিত শুধু নয়, কাশ্মীরি কায়স্থ, কাশ্মীরি দলিত, কাশ্মীরের মানুষজনকে। মানুষ ভট্টাচার্য কিছু মনে পড়ছে এবং কিছুভাবে রিলেট করতে পারছেন? আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিলা একজন জুডিশিয়াল অফিসার আতঙ্কে বলছেন, আমার যদি কিছু হয়ে যায়, আমার মেয়েটিকে দেখো, আমার সন্তানকে দেখো। বিচারকের আর্তনাদ দিয়েই কি পশ্চিমবঙ্গের এই ভোটের পর্ব শুরু হলো? মানে পশ্চিমবঙ্গের মাটি থেকে যে বিচারকের আর্তনাদ শুনলাম, যে মহিলা বিচারকের, সেটা অত্যন্ত আমাদের কাছে বেদনার। শুধু আমাদের কাছে বেদনার নয়, গোটা পশ্চিমবঙ্গের কাছে বেদনার। এবং যেভাবে তারপরে সুপ্রিম কোর্ট বাংলার শাসন ব্যবস্থা নিয়ে কটাক্ষ করেছেন, অপমান করেছেন, সেই অপমানটা কিন্তু শুধু তৃণমূলের, শুধু বিজেপির, শুধু সিপিএমের নয়। আলটিমেটলি সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা অপমানিত হয়েছে গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলার মানুষ। এবং সেই বিচারকের যে আর্তনাদ শোনা গেছে, সেইটা বন্ধ হবে কি আদৌ? যদি খুব নিরপেক্ষ জায়গায় আমরা দাঁড়িয়ে থেকে নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোট করানোর মতো প্রস্তুতি আদৌ আছে কি? সেটা নির্বাচন কমিশন হোক, প্রশাসন হোক, সাধারণ মানুষ হোক। ময়ূকদা, আমাদেরকে ভোট করাতে বুথে যেতে হবে এবং সাধারণ মানুষকে ভোট দিতে আসতে হবে। আমরা দুপক্ষই কি নিরাপদ? যারা ভোট দিতে যাব আর যারা ভোট নিতে যাব, তারা কি সত্যিই খুব নিরাপদ জায়গাতে আছি, নাকি একটা ভয়ঙ্কর প্রস্তুতি চলছে? এবং চারপাশে যদি দেখো কিসের প্রস্তুতি চলছে, এটা ভোটের প্রস্তুতি, নাকি দুপক্ষের দাঙ্গার প্রস্তুতি, নাকি বোমার প্রস্তুতি, নাকি মারামারি লাগানোর প্রস্তুতি? প্রাক্তন এটা আপনাদেরও ভুল। এই যে এই শব্দগুলো ব্যবহার করেন, হিংসা, দাঙ্গা ইত্যাদি, দুপক্ষ দুহাতে তালি না বাজলে এটা হয় না। মোফাক্কারুল ইসলামরা যেভাবে রাস্তা বন্ধ করে ওপেন চ্যালেঞ্জ নিল ভারত রাষ্ট্রের সাথে, আইবির সাথে, বিভিন্ন সংস্থার সাথে, একজনকেও দেখেছেন তার বিরুদ্ধে রাস্তায় নেমে আসতে? আসেনি। এটা একতরফা চলছে। শুধু মোফাক্করুল কেন, যেখানে ভবানীপুরের প্রার্থী মাননীয় মমতা ব্যানার্জির গত 15 দিনের ভাষণের রেকর্ড যদি তুমি শোনো, ক্রমাগত তিনি উস্কানি দিয়ে গেছেন বিভিন্ন সভাতে, ক্রমাগত। সেগুলোকে উস্কানিমূলক ভাষণই বলা যায়। যেখানে একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী নিজে উস্কানিমূলক ভাষণ দেন, সেখানে মোফাক্করুল ইসলাম আরো বেশি বাঁশের চেয়ে কঞ্চি ধরো। সেখানে সিদ্দিকুল্লাহ কলকাতায় দাঁড়িয়ে কেন বলবে না যে আমি কলকাতা অচল করে দেব? তাই নয়, আমি আপনাকে একবার একটু ছোট্ট করে একটু ইতিহাসটা যদি আপনি দর্শকদের বলেন, আমি কি খুব ভুল বলছি? এই জাস্টিস নীলকণ্ঠ গঞ্জু, এই যে নাম যেগুলো আমি পরপর বললাম, নীলকণ্ঠ গঞ্জু, পণ্ডিত টিকালাল টাক্রু, এরা কিন্তু খুব গর্বিত সেকুলার পন্থী ছিলেন সেই সময়। এবং তারা বলতেন যে না, আমার কাশ্মীর বদলে যাবে না। এই বাচ্চা ছেলেমেয়েরা করছে, কিন্তু আমার কাশ্মীরের জনবিন্যাস থেকে শুরু করে এই সমস্ত কিছু বদলাবে না। গোটা মৌলবাদীদের দখলে না যাওয়া অবধি ওনারা নিজের ভিটে বাড়ি ছেড়ে যাননি, এবং তারপরে এই পরিণতি হয়। একটু ইতিহাসটা যদি বলেন মানুষদা। একেবারে 90-এর দশকে যখন কাশ্মীর মৌলবাদীদের দখলে চলে যায় এবং সেটাকে যেতে দেওয়া হয়, ভারত সরকার সেই ক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা নেয়নি। এখনকার সরকারের মতো মৌলবাদীদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। সেখানের আমাদের মেহবুবা মুফতি
এবং সেই সময়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরপরই তাদের অনেক বেশি তারা প্রভাব বিস্তার করেছিল এবং প্রভাব বিস্তার করার পরে তাদের একমাত্র টার্গেট ছিল কাশ্মীরকে সম্পূর্ণরূপে পণ্ডিত শূন্য করা। এবং গাঞ্জির উপরে যেটা রাগ ছিল, উনি কতগুলো রায় দিয়েছিলেন মৌলবাদীদের বিরুদ্ধে এবং তার যে প্রতিশোধ, তার সঙ্গে তিনি পণ্ডিত ছিলেন, এই দুটো একত্রিত হয়ে একদিন সকালে প্রাতঃভ্রমণের সময় একদম তার বাচ্চা নাতনির সামনে তাকে গুলি করে মারা হয়। পরপর তারপরে আরো কয়েকজন। আমি আপনাকে একটু থামাচ্ছি। ফিরদৌস দা এবং অরিত্র ভাই আমার সাথে রয়েছেন। দর্শকদেরও মনে হচ্ছে কেন আমরা এই হেডলাইনটা দিচ্ছি, অতীতের কাশ্মীর আজকের বাংলা। কেন নিহত একজন কাশ্মীরি জাস্টিস তার সাথে তুলনা করছি আজকের জুডিশিয়াল অফিসারদের? কারণ আমরা সাধারণত আপনি এই মুহূর্তে হাবড়ার কোনো চায়ের দোকানে যে বসে ময়ূককে দেখছো, বা এই মুহূর্তে হয়তো শামশেরগঞ্জে বসে যে দাদা যে মায়েরা দেখছেন আমাকে, আমাদের কাছে কি কোর্ট একটা বিরাট বড় ব্যাপার ভাই। কোর্টে পিটিশন দাখিল করতে আমাকে 3 জন আইনজীবীর কাছে যেতে হয়, পকেট থেকে তো টাকা পয়সা খরচা হবে, সেটা আলাদা ব্যাপার। আমরা একটা নোটিফিকেশন জারি করতে যে কাগজ লাগে সেটাই আমরা 3 বার করে টেলিফোন করি। নোটারি করতে আমাদের যে পাড়ার দাদা রয়েছে তাকে বলি, দাদা হয়ে যাবে তো? আর জজ সাহেব মানে তো বিশাল ব্যাপার। আমার নিজের এখনো ভয় লাগে ফিরদৌস শামীম দাদের মতন বিশিষ্ট আইনজীবীদের সাথে কথা বলতে, কারণ সত্যি তাদের পাওয়ার প্রচুর। আর জজ সাহেব, জুডিশিয়াল অফিসার, এগুলো তো আমাদের কাছে আকাশের চাঁদ। আমরা তো ভাবি যে ভারত রাষ্ট্র তাদেরকে বাঁচিয়ে রেখে দিয়েছে। ত্রাসটা কোথায় হচ্ছে জানেন? কাশ্মীরে ঠিক এই মডেলটাই মৌলবাদীরা নিয়েছিল, জাজকে গুলি করে মেরে দাও। কাল যেটা হয়েছে, জুডিশিয়াল অফিসার ম্যাডাম, জুডিশিয়াল অফিসাররা যেভাবে প্রাণ ভয় অডিও ফাইল পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছেন যে আমাদের বাঁচাও, আমাদের পাইলটও আমাদের সাথে নেই, আমার যদি আজকে কিছু হয়ে যায় দয়া করে আমার সন্তানকে কলকাতা হাইকোর্ট যেন দেখে। এর থেকে বড় লজ্জা কিছু হতে পারে না। ব্রেকিং নিউজটা দেখুন, শেয়ার করুন, নিজের ভবিষ্যতের জন্য শেয়ার করুন। কাশ্মীর হতে দেবেন না বাংলাকে, এবার কিছু একটা করুন। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটা দেখুন। হার হিম করা অডিও ভাইরাল, মালদায় বিচারকদের আটক করে রাখার ঘটনার পরে হার হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রাণে বেঁচে মহিলা বিচারকের হার হিম অভিজ্ঞতা আর্তনাদ করছেন একজন উচ্চ শিক্ষিত, আইনজ্ঞ, আইন জানা একজন সরকারি জুডিশিয়াল অফিসার। আমার বাচ্চার খেয়াল রাখবেন, পাইলট আমাদের সাথে নেই, হাইকোর্টকে বলছি আমার সন্তানদের খেয়াল রাখবেন। কি বলেছেন একবার শুনুন, এটা গোটা বাংলা শুনুক। High Court, take care of my children. Take care of my children if something happens to me. High Court, take care of my children. Take care of my children if something happens to me. High Court, take care of my children. Take care of my children if something happens to me. High Court, take care of my children. Take care of my children if something happens to me. আমি চাইলেই যে গোটা ক্লিপটা, সেই ক্লিপটা শোনাতে পারতাম। সেই ক্লিপের মধ্যে আর্তনাদ আছে, সেই ক্লিপের মধ্যে আছে পাইলট কার আমাদের সাথে নেই, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। গাড়িতে করে যেতে যেতে এই অডিও ক্লিপ যখন জুডিশিয়াল অফিসার দিচ্ছেন, চিফ সেক্রেটারি থেকে শুরু করে কেউ জুডিশিয়াল অফিসারদের ফোন ধরেননি। প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতিরা ভয় পাচ্ছেন এখানে কাজ করতে। কেন কাজ করবেন তারা? জাস্টিস গঞ্জুর মতন অবস্থা হবে তার জন্য? এরা আইবিকে মানছে না, এসপিকে মানছে না, পুলিশকে মানছে না। কে জুডিশিয়াল অফিসার যাকে মানবে? জুডিশিয়াল অফিসাররা গাড়ি করে যেতে যেতে আরেকটা ক্লিপ ভাইরাল হয়েছে, কি অভিজ্ঞতা দেখুন। একজন জুডিশিয়াল অফিসার, একজন বিচারপতি, একজন জজ সাহেব, তারা নিজেরা আইন না মেনে ড্রাইভারকে বলছেন গাড়ি চালিয়ে দাও, কারণ প্রাণের ভয় কাকে বলে দেখুন। দেখুন এই ক্লিপটা। ফিরদৌস শামীম কি বলবেন? দেখুন, আপনি আজকের ঘটনা দেখাচ্ছেন, কিন্তু এর একটা প্রেক্ষিত রয়েছে। প্রেক্ষিতটা কি?
এই রাজ্যে বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হয়, সেটা কিন্তু হাইকোর্টের বিচারপতি। এবং শুধু তাই না, আপনাদের মনে থাকবে যে বিচারালয়ের সামনে, কলকাতা হাইকোর্টের প্রিমিসেস এর মধ্যে বিচারালয়ের সামনে গিয়ে অ্যাজিটেশন করা হয় এবং বিচারালয়ে তালা মেরে দেওয়া হয়। এই ঘটনা ঘটে। তারপরে আজকে এই যে জেলা আদালতের যারা বিচারক রয়েছেন, যারা এসআইআর নিয়ে আজকে কাজ করছেন, যে এই রাজ্যের 500 জন বিচারক এবং বাইরের রাজ্যের 200 জন বিচারক, অর্থাৎ টোটাল 700 জন বিচারক। এই 700 জন বিচারকের সিকিউরিটি এই মুহূর্তে সব থেকে প্যারামাউন্ট কনসিডারেশনে তাদের সিকিউরিটি এনশিওর করতে হবে। আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, আপনি দেখবেন সে আজকের অর্ডারের 13 নম্বর প্যারাগ্রাফটা একদম পরপর দেখবেন, নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন ইসিআই কে এনশিওর করতে হবে এদের নিরাপত্তা, যেখানে তারা থাকতেন, সেটা গেস্ট হাউসে হতে পারে, হোটেল হতে পারে, যেখানে থাকতেন এনশিওর করতে হবে। এই রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে 5 জনের বেশি মানুষকে সেখানে ঢোকানো যাবে না। এই রাজ্যে ল এন্ড অর্ডার সিচুয়েশন যে প্যাথেটিক কন্ডিশনে গেছে। আচ্ছা বলুন তো, আমাকে একটা সাধারণ কথা বলুন, যে এই রাজ্যে এই যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, কালকে যে ওখানে ওই ঘটনা ঘটছিল, কেউ ছিল না যে তাদের গিয়ে উদ্ধার করবেন। এই যে জেলা আদালতগুলোর আপনি দেখবেন সেখানে কি প্যাথেটিক কন্ডিশন থাকে, সেখানে না ফ্যান রয়েছে, না জলের ব্যবস্থা রয়েছে, এমনি তাদের উপরে প্রচন্ড চাপ। তার উপরে এই যে এসআইআর সংক্রান্ত কাজ করতে হচ্ছে যে জেলা বিচারকদের, তাদের উপরে এই পরিমাণ অত্যাচার, এটা ভাবা যায় না। আপনি ভাবুন যে বিচারকদের ঘেরাও করে আপনারা কি পাবেন? আপনি যে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে যদি নাম ডিলিট হয়ে যায় অ্যাপিল করবেন, এবং সত্যি অনেকের নাম ডিলিট হয়ে যায়, একেবারেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু তার মানে এই নয় আপনাকে আইন অমান্য করার তো নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আপনি অহিংস পথে সেটা করতে পারেন, গান্ধীজির দেখানো পথে করতে পারেন, কিন্তু এই সহিংসতা কেন? কেন বিচারকদের এইভাবে, একজন মহিলা বিচারককে এইভাবে তার কণ্ঠ শুনে বুঝতে পারছে যে তার কারণ তিনি প্রাণহানির আশঙ্কা করছেন। তিনি বলছেন যে আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে দেখে দেখবে। কলকাতা হাইকোর্টের বিচারপতির বাড়িতে পোস্টারিং হয়, কলকাতা হাইকোর্টে একটি বিচারালয় ঘেরাও হয়ে যায়। আজকে একজন মহিলা বিচারককে এই কথা বলতে হচ্ছে, আমার পরে আমার সন্তানদের যেন দেখা। এরা যে কন্ডিশন, এটা করলো কে? এই প্যাথেটিক কন্ডিশনের এই যে ধারাবাহিকতা, যেদিন ওই বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হয়েছিল, ধারাবাহিকতা সেদিন থেকে চলছে। প্রচুর মানুষ এই মুহূর্তে দেখছেন এবং তাদের এটা দেখা উচিত যে জুডিশিয়াল অফিসাররা প্রাণ ভয়েও এই বাংলায় পালান। আমি তো চেয়েছিলাম যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি এটা না দেখেন, আমি মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অফিসে এই ক্লিপটা মেল করব, কিন্তু তার আগেই আমার ধারণা উনি কাল রাতেই এই ক্লিপ পেয়ে গেছিলেন এবং তারপর সেই ভয়ঙ্কর কথাবার্তা আরেকবার শুনুন। একজন জুডিশিয়াল অফিসার, একজন মহিলা অফিসার, মা তো আলটিমেটলি, তার যদি কিছু হয়ে যায়, এর আগে হরগোবিন্দ দাসদের হয়েছে, তার যদি কিছু হয়ে যায় ঠিক কি বলে তিনি ফোনটা রেখেছিলেন, একবার শুনুন। High Court, take care of my children. Take care of my children if something happens to me. High Court, take care of my children. Take care of my children if something happens to me. High Court, take care of my children. Take care of my children if something happens to me. আমি অরিত্র এই মুহূর্তে রয়েছে। অরিত্র, আমার নিজের দম বন্ধ করা লাগছে, কারণ আমি সামান্য একজন সাংবাদিক, একজন এডিটর, একটি চ্যানেলের এডিটর। আমাকেও অনেকে হয়তো চেনেন, কিন্তু একজন জুডিশিয়াল অফিসার, তিনি নির্বাচন কমিশনের কাজ করতে যাচ্ছেন, সংবিধান ম্যান্ডেটের একটি কাজ করতে যাচ্ছেন, পুলিশ পাচ্ছেন, পাইলট পাচ্ছেন, তারপর এরকম পরিস্থিতি। আমার মনে হচ্ছে দম বন্ধ করা ব্যাপারটা। এবং আমি যেহেতু দীর্ঘদিন ধরে, তুমিও দীর্ঘদিন ধরে কাশ্মীরটাকে স্টাডি করেছি, আমার কেন যেন মনে হচ্ছে এটা কাশ্মীরের রিপিটেশন হতে চলেছে। দেখুন, একদম সঠিক জায়গায় আপনি অ্যাড্রেস করেছেন। গতকালের যে ঘটনাটা ঘটেছে সেটা আজকে আমাদের সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি দেখেন, সেখানে এই যে মেনকা গুরুস্বামী যে সাবমিশন রেখেছে, তিনি তো শুধু এখন আর সিনিয়র আইনজীবী নয়, তিনি এখন তৃণমূলের রাজ্যসভার লোক। তো সেই জায়গায় তার সাবমিশনটা দেখলেই বুঝবেন যে স্টেট খুব ভালো মতোই এটা নিয়ে অবগত ছিল। এবং আপনি যেটা বলছেন যে চিফ জাস্টিস জানতেন কি না, আপনাদের দর্শকদের জানিয়ে রাখি যে চিফ জাস্টিস রাত 2টো পর্যন্ত কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের সাথে লাগাতার কনভারসেশনে ছিলেন। এবং সেই গ্রাফিক্সটাও আমি মাঝখানে চালাতে বলবো, তুমি যখন বলছো। সেই সময় কিছু গুরুত্বপূর্ণ অর্ডার মাঝরাতে ভারতবর্ষের শীর্ষ আদালত থেকে পাশ করতে বাধ্য হয়েছিল। তার কারণটা হচ্ছে যে এখানকার পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে নাকি যোগাযোগই করা যায়নি
এবং আপনি দেখুন খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় রয়েছে এখানে। ইচ্ছাকৃতভাবে এটাকে আর্কিটেক্ট করা হয়েছে, কারণ 3:30 থেকে ওখানে জমায়েত হয়েছে, 5টা থেকে টানা ঘেরাও হয়েছে এবং রাত্রি 11টা-12টা পর্যন্ত সেখানে এই অত্যাচারগুলো চলেছে, জল খাবার ইত্যাদি দেওয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে দুপুর 3:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত ওখানে কোনো রকম প্রশাসনিক কোনো লোক ছিলেন না, জানতেন না, এই কথাটা বললে তো বোকামি। এবং তারপরে যখন দুপুরবেলায় কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার আমাদের এখানকার পুলিশ ডিপার্টমেন্টদেরকে জানিয়েছিলেন, এমনকি রাত্রি 12টার পর কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বাড়িতে ডিজিপি স্বয়ং চলে গিয়েছিলেন, তারপরেও এরকম একটা বিভৎস ঘটনা, তার মানে এটা প্রি প্ল্যান্ড একটা ঘটনা, এটা কোনো দুর্ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, হঠাৎ করে হয়েছে এরকমটা নয়। এবং এর কনসিকুয়েন্সটা আপনি যদি দেখেন যে আজকে যে অর্ডার কপিটা বেরিয়েছে সেখানে বলা হচ্ছে যে জুডিশিয়াল অফিসাররা নিজেরা এই গোটা সিস্টেম বা এসআইআরের যে রোল ডিভিশনের কাজটা তারা করছেন সেই ব্যাপারে তারা কনফিডেন্স হারিয়ে ফেলছিলেন, ভয় পাচ্ছিলেন। সেই কনফিডেন্স বুস্ট আপ করানোর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দেশ দিয়েছে বিভিন্ন অফিসারদেরকে ভিডিও কনফারেন্স করে তাদের আস্থা ফিরিয়ে আনতে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। যে কোনো জায়গায় নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আপনি যদি দেখেন যারা মেশিনারি কন্ট্রোল করে তাদের মধ্যে ঘুম ধরানোর একটা চেষ্টা কিন্তু করা হয়। এবং গতকালের এই আক্রমণ সেই চেষ্টারই একটা প্রতিচ্ছবি। এমন একটা পরিবেশ সৃষ্টি করবার চেষ্টা করা হয়েছিল যাতে বিচারপতিরা যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলায় এসআইআর এর রিভিশন করছেন তারা যাতে হাল ছেড়ে দেন, রিভিশন যাতে না হয় এবং সেই সূত্র ধরে বড় কোনো অশান্তি। এবং আপনাকে আরও একটা জিনিস আমি বলে রাখছি কনক্লুডিং রিমার্কে, যে কিছুদিনের মধ্যে আপনি জানতে পারবেন যে শুধুমাত্র এটা বাংলাতে এরকম হচ্ছে তা না, বিদেশ থেকে একটা বড় অঙ্কের টাকা কিন্তু এই উস্কানিমূলক আয়োজন করবার জন্য প্রচুর পরিমাণে আসা শুরু হয়ে গেছে। আমার যেহেতু সময় শেষ, আমি দর্শককে আবার বলবো, লাস্ট 2 মিনিট মন দিয়ে আমাকে শুনুন। আমি 3টে ক্লিপ আপনাদের শোনাবো। এই 3টে ক্লিপ একে অপরের সাথে যুক্ত নয়, কিন্তু এই 3টে ক্লিপই, এই 3টে অডিও এবং ভিডিওই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে, রাষ্ট্রবাদ জিতবে না রোহিঙ্গারা জিতবে। প্রথম ক্লিপটা শোনাই। এই মোফাক্কারুল ইসলাম তিনি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন রাষ্ট্রকে, আইবিকে, সংস্থাগুলোকে। শুনুন একবার। ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? ওয়া না না আইবি আইবি কে বলছে আয় আয়, এসপি কে বলছি আয় আয়। সাহস পাবেন আপনি? পাবেন না, কারণ আপনার সাথে লাউড স্পিকার নেই, লাউড স্পিকার থেকে 1 লাখ লোককে একসাথে জড়ো করার ক্ষমতা নেই। এরপর এর পরিণতি কি হতে পারে? মহিলা জুডিশিয়াল অফিসার, বিচারপতির মতন জজ সাহেবরা, জজ ম্যাডামরা মা প্রাণ ভয়ে বাড়ি ফিরতে পারছেন না, ফোন করে বলে দিচ্ছেন আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানের যেন খেয়াল রাখে কলকাতা হাইকোর্ট। এটাও শুনুন। High Court, take care of my children. Take care of my children if something happens to me. High Court, take care of my children. Take care of my children if something happens to me. দেখুন, নিউজ চ্যানেলে কাজ করি, এটা তো বলতে পারি না সব চরিত্র কাল্পনিক, কিন্তু এটা অন্তত বলতে পারি যে মোফাক্কারুল ইসলামের সাথে জুডিশিয়াল অফিসারের ভিডিওটার কোনো মিল বা কোনো লিঙ্ক হয়তো নেই, কিন্তু এই সমস্ত ক্লিপ বারবার যদি বাংলায় শোনা যায় হয়, তাহলে 3 নম্বর যে ক্লিপটা দেখি আপনার থেকে বিদায় নেব সেটা হবে 25-এ হয়েছে, 26-এও হয়তো হবে। এবার আপনারা সিদ্ধান্ত নিন। এই ক্লিপটা শুনিয়ে আপনার বাড়ির কোনো মায়ের মতন কণ্ঠস্বরের কোনো মায়ের কথা শুনিয়ে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। শুনুন। হিন্দুদের ওপরে আক্রমণ, আমাদের হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। কেন হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছি? পাপ করেছি আমরা? হ্যাঁ, আমরা কি পাপী? আমাদের হিন্দু হওয়াটাই অপরাধ। হিন্দু হয়েছে এটাই আমাদের অপরাধ, আর কিছু না। হ্যাঁ, আমাদের হিন্দু হয়ে অপরাধ, শাখা সেদের ভেঙে দিতে হবে, ওদের স্লোগান দিতে হবে। কি অপরাধ করেছি? আমরা কি হিন্দু হয়ে অপরাধী হয়ে গেছি? স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।